ঠিক আছে, তাহলে আমাদের আজকের ক্লাস কার্যক্রম আমরা শুরু করছি। আজকে আমাদের আলোচনার যে বিষয়, ওই আলোচনার বিষয় হচ্ছে যে বিশ্বায়ন, আঞ্চলিকতাবাদ ও আন্তর্জাতিক আর্থিক প্রতিষ্ঠান সমূহ। এই বই থেকে আমি তোমাদের আজকে আলোচনা করব। আমরা গত ক্লাসে আলোচনা করেছিলাম বহুজাতিক সংস্থা বলতে কি বোঝায় এবং বহুজাতিক সংস্থার বৈশিষ্ট্যগুলো আলোচনা করো। এই পরবর্তীতে আমরা আরেকটি প্রশ্ন পড়েছিলাম, সেটি হচ্ছে যে স্বল্পোন্নত দেশের বৈশিষ্ট্য সমূহ আলোচনা করো। আজকে আমাদের যে বিষয় নিয়ে আমরা বিশ্বায়ন, আঞ্চলিকতাবাদ ও আন্তর্জাতিক আর্থিক প্রতিষ্ঠানের যে বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করব, সেটি হচ্ছে মুক্ত বাজার অর্থনীতি বলতে কি বুঝো, যেটি 2017 সালের পার্ট বিতে এসেছিল। দ্বিতীয় যে প্রশ্নটা নিয়ে আমরা ধারণা অর্জন করব, সেটি হচ্ছে স্নায়ু যুদ্ধ বলতে কি বোঝায়, যেটি 2017 সালের পার্ট বিতে এসেছিল। এবং সর্বশেষ 3 নাম্বার যে প্রশ্নটা সম্পর্কে আমরা ধারণা অর্জন করব, সেটি হচ্ছে বিশ্ব ব্যাংকের মূল উদ্দেশ্য সমূহ আলোচনা করো। বিশ্ব ব্যাংকের এই মূল উদ্দেশ্য সমূহ আলোচনা করো, এটি এসেছেন 2013 সালের পার্ট বির প্রশ্ন। এই 3টা প্রশ্ন নিয়ে আমরা আজকে তোমাদের সামনে আলোচনা করব। সবার প্রতি অনুরোধ থাকবে, তোমরা মিউট অপশনটা অন রাখবা, অফ রাখবা সবসময়। প্রশ্ন থাকলে আমরা পরবর্তীতে ক্লাস শেষে আমরা তোমাদের কাছ থেকে প্রশ্ন সংগ্রহ করব। তোমাদের কোনো প্রশ্ন থাকলে বলতে পারবো। তাহলে আমরা এই 3টি প্রশ্ন নিয়ে আজকে আলোচনা করব। সর্বপ্রথম যেই প্রশ্ন, সেটি হচ্ছে মুক্ত বাণিজ্য অঞ্চল বলতে কি বুঝো। স্ক্রিনের মধ্যে মুক্ত বাণিজ্য অঞ্চল নিয়ে কিছু কথা লেখা আছে। আমরা সাধারণত যে জিনিসটা বুঝি যে মুক্ত বাণিজ্য অঞ্চল, যদি আমাদের ভাষায় বলি যে মুক্ত বাণিজ্য অঞ্চল মানে অর্থাৎ হচ্ছে কোন একটি দুটি দেশ নিজেদের অভ্যন্তরীণ সীমা রেখার মধ্যে যখন আমদানি শুল্ক, একটা দেশের মধ্যে আমদানি শুল্ক যখন মওকুফ করা হয় কিংবা কোন ধরনের শুল্ক তুলে নেওয়া হয়, অর্থাৎ কোন একটা পণ্য আমদানি করার ক্ষেত্রে কিংবা কোন একটা পণ্য রপ্তানি করার ক্ষেত্রে যখন শুল্কটা একটি দেশ আরেকটি দেশের শুল্ক মওকুফ করে দেয়, তাকেই মূলত মুক্ত বাণিজ্য ব্যবস্থা বলা হয়। অর্থাৎ একটি দেশের সাথে আরেকটি দেশের বাণিজ্য ক্ষেত্রে যখন কোনো শুল্ক আরোপ করা হয় না, বিনা শুল্কে একটি দেশ আরেকটি দেশে সহজেই পণ্য আমদানি এবং রপ্তানি করতে পারে, তাকেই মুক্ত বাণিজ্য অঞ্চল বলে অভিহিত করা হয়ে থাকে। আমরা স্ক্রিনের মধ্যে দেখছি যে মুক্ত বাণিজ্য অঞ্চল বলতে কি বোঝায় যদি আমরা বলি, তাহলে আমরা এখানে দেখতে পাই লেখা আছে যে মুক্ত বাণিজ্য অঞ্চল বা রপ্তানি প্রক্রিয়া অঞ্চল, যাকে ইংরেজিতে ফ্রি ট্রেড জোন বা এফটিজেড অথবা এক্সপোর্ট প্রসেসিং জোন, একটি বিশেষ অর্থনৈতিক অঞ্চল হিসেবে অবহিত করা হয়ে থাকে। তারপর বলা হচ্ছে এটি এমন একটি এলাকা যেখানে শুল্ক কর্তৃপক্ষের হস্তক্ষেপ ছাড়াই পণ্য অবতরণ, বহন, উৎপাদন বা পুনঃ উৎপাদন, পুনঃ সংযোজন এবং পণ্য রপ্তানি করা যায়। এটি বিদেশি বাণিজ্য অঞ্চল নামও পরিচিত। এই অংশ থেকে আমরা যে জিনিসটা পাই সেটা হচ্ছে যে কি মুক্ত বাণিজ্য অঞ্চলকে ফ্রি ট্রেড জোন হিসেবে আমরা বলতে পারি, যেটাকে সংক্ষেপে এফটিজেড বলে অবহিত করা হয়ে থাকে। এটা এক্সপোর্ট প্রসেসিং জোন অঞ্চল হিসেবেও আমরা ধরে নিতে পারি। বলছেন যে এটি এমন একটি এলাকা, এই মুক্ত বাণিজ্য অঞ্চল এমন একটি স্থান, এমন একটি অঞ্চল, এমন একটি এলাকা যেখানে শুল্ক কর্তৃপক্ষ কোনো হস্তক্ষেপ ছাড়াই যে কোনো দেশ সহজেই পণ্য আমদানি রপ্তানি করতে পারে, বহন করতে পারে, উৎপাদন করতে পারে, তাকেই মূলত মুক্ত বাণিজ্য অঞ্চল বলে অবহিত করা হয়ে থাকে। এই মুক্ত বাণিজ্য অঞ্চলকে আবার বিদেশি বাণিজ্য অঞ্চল নামও বলা হয়ে থাকে। এবং এই মুক্ত বাণিজ্য অঞ্চলকে পূর্বে বিনামূল্যে বন্দর বলা হতো। অর্থাৎ এই মুক্ত বাণিজ্য অঞ্চলকে বিদেশি বাণিজ্য অঞ্চলও বলা হতো, আবার বিনামূল্যে বন্দর বলা হতো। কেন বিনামূল্যে বন্দর বলা হতো? যেহেতু এই বাণিজ্য ব্যবস্থায় কোনো ধরনের সরকারি কর্তৃপক্ষের শুল্ক আরোপ বিদ্যমান ছিল না এবং সরকারি কোনো হস্তক্ষেপ ছিল না, সে কারণে এটাকে বিনামূল্যে বন্দর ব্যবস্থাও বলা হতো। শুধুমাত্র যখন সেসব পণ্য যেই দেশে ওই বাণিজ্য অঞ্চল অবস্থিত সেখানকার ক্রেতাদের কাছে বিক্রির জন্য নেওয়া হয়, তখন তার উপর প্রযোজ্য হারে শুল্ক ধার্য হয়। মুক্ত বাণিজ্য অঞ্চলগুলো সাধারণত বাণিজ্যের জন্য ভৌগোলিকভাবে সুবিধাজনক স্থানে, যেমন প্রধান সমুদ্র বন্দর, আন্তর্জাতিক বিমানবন্দর
এবং জাতীয় সীমান্ত প্রভৃতি এলাকায় গড়ে তোলা হয়। এই বাণিজ্য অঞ্চলগুলো কোন কোন জায়গায় প্রতিষ্ঠিত করা হয় সে বিষয়ে এখানে উল্লেখ করা হয়েছে। মূলত এই বাণিজ্যিক বিষয়গুলো মূলত সমুদ্র বন্দরকে কেন্দ্র করে গঠিত হয়ে থাকে। আন্তর্জাতিক বিমানবন্দর যেখানে অবস্থান সেখানেই এই বাণিজ্য ব্যবস্থা অঞ্চল গড়ে ওঠে এবং জাতীয় সীমান্ত যেখানে রয়েছে সেই ব্যবস্থাগুলোতে মূলত এই বাণিজ্য অঞ্চল ব্যবস্থাগুলো গড়ে হয়ে থাকে। এখন এখানে আরেকটি কথা উল্লেখ করেছিল যে বলা হচ্ছে শুধুমাত্র যখন সেসব পণ্য যেই দেশে ওই বাণিজ্য অঞ্চল অবস্থিত সেখানকার ক্রেতাদের কাছে বিক্রির জন্য নেওয়া হয় তখন তার উপর প্রযোজ্য হারে শুল্ক ধার্য হয়। এখানে যে জিনিসটা বলা হচ্ছে যে মুক্ত বাণিজ্য অঞ্চল ব্যবস্থার মধ্যে যখন ক্রেতাদের কাছে বিক্রির উদ্দেশ্যে যখন কোনো কিছু নেওয়া হবে তখন তার উপর কি হবে, শুল্ক ধার্য হবে। অর্থাৎ এখানে দুইটা বিষয় বোঝাচ্ছে মুক্ত বাণিজ্য অঞ্চল করার ক্ষেত্রে। একটা হচ্ছে দেশের উন্নয়নের জন্য, দেশের ঘাটতি মেটানোর জন্য সরকার যখন অন্য একটা দেশ থেকে পণ্য আমদানি করবে কিংবা অন্য একটা দেশের দুর্ভিক্ষের সময় সরকার যখন পণ্য রপ্তানি করবে সেই অবস্থায় বাণিজ্য ব্যবস্থা শুল্ক মওকুফ থাকবে। কিন্তু কোনো একটা ব্যবসায়ী প্রতিষ্ঠান সংগঠন যদি ব্যবসায়ে লাভ করার উদ্দেশ্যে অন্য কোনো দেশ থেকে পণ্য আমদানি বা লাভ লাভ হওয়ার উদ্দেশ্যে লাভ করার উদ্দেশ্যে অন্য আরেকটা দেশে পণ্য রপ্তানি করে সেই ক্ষেত্রে শুল্ক ধার্য করা হবে। আমি আশা করি বিষয়টা বোঝাতে পেরেছি। মুক্ত বাণিজ্য অঞ্চল ব্যবস্থায় শুল্ক মওকুফ করা হয় তখনই যখন সরকার দেশের ঘাটতি মেটানোর জন্য সরকারি তত্ত্বাবধানে যখন পণ্য আমদানি করা হয় তখনই এই শুল্কটা মওকুফ করা হয়। এখানে ওই জিনিসটাই বোঝানো হয়েছে। তারপর বলা হচ্ছে এটি এমন একটি এলাকা যেখানে কিছু দেশ বাণিজ্য বাধাসমূহ কমাতে বা দূর করতে সম্মত হয়েছে। এই মুক্ত বাণিজ্য অঞ্চল সব দেশের জন্য প্রযোজ্য হবে না। কোন দেশগুলোর জন্য প্রযোজ্য হবে? যখন দুইটি দেশ বা কয়েকটি দেশ সম্মিলিতভাবে মিলিত হয়ে নিজেদের মধ্যে শুল্ক মওকুফের জন্য চুক্তিবদ্ধ হবে। অর্থাৎ কয়েকটি দেশ অর্থাৎ ভারত, বাংলাদেশ, পাকিস্তান কিংবা ভারত, বাংলাদেশ, মার্কিন যুক্তরাষ্ট্র, তিনটা রাষ্ট্র যখন মিলিত হয়ে তাদের তিনজনের মধ্যে সিদ্ধান্ত হলো যে আমরা এক দেশের পণ্য আমাদের নিজেদের মধ্যে যখন আরেক দেশের পণ্য প্রেরণ করব বা আমদানি করব সেই ক্ষেত্রে শুল্ক আরোপ কি করা হবে, স্থগিত করা হবে। অর্থাৎ কোনো প্রকার শুল্ক প্রদান করতে হবে না। যখন এই সিদ্ধান্ত গৃহীত হয়ে তারা যখন চুক্তিবদ্ধ হবে তখনই তাদের বাণিজ্য চুক্তি সম্পাদন মুক্ত বাণিজ্য অঞ্চল সম্পাদিত প্রতিষ্ঠিত হবে। সেই জিনিসটা এখানে বলা হচ্ছে যে এটি এমন একটি এলাকা যেখানে কিছু দেশ বাণিজ্য বাধাসমূহ কমাতে বা দূর করতে সম্মত হয়েছে, তাকেই মুক্ত বাণিজ্য অঞ্চল বলে অবহিত করা হয়েছে। তারপরে লাইনে বলছেন যে মুক্ত বাণিজ্য অঞ্চল বলতে সাধারণত যখন দুইটি দেশ নিজেদের অভ্যন্তরীণ সীমারেখার মধ্যে আমদানি শুল্ক আংশিকভাবে বা সম্পূর্ণরূপে তুলে নেয় তখনই এটি একটি মুক্ত বাণিজ্য অঞ্চলে রূপ লাভ করে থাকে। তাহলে মুক্ত বাণিজ্য অঞ্চলে সর্বশেষ যে বিষয়টা বলা হচ্ছে সেটি হচ্ছে যে কি, যে যখন দুইটি দেশ নিজেদের অভ্যন্তরীণ সীমারেখার মধ্যে আমদানি শুল্ক কি করা হয়, সম্পূর্ণরূপে তুলে নেয় তখনই তাকে মুক্ত বাণিজ্য অঞ্চল বলা হয়ে থাকে। এই জিনিসটা দিয়ে বোঝাচ্ছে অভ্যন্তরীণ সীমারেখা বলতে এখানে কি বোঝাচ্ছে, যখন অভ্যন্তরীণ সীমারেখা মানে আমার দেশের মধ্যে একটি পণ্য আমার দেশ থেকে বাইরের দেশে সরকার রপ্তানি করতে গেলে একটা নির্দিষ্ট হারে শুল্ক বিভাগকে কি করতে হবে, শুল্ক প্রদান করতে হবে। কিন্তু আমার দেশের সরকার কি করলো, সরকার কি করলো, নিজ দেশের পণ্য অন্য দেশে প্রেরণ করার জন্য শুল্ক বিভাগকে যে পরিমাণ অর্থ প্রদান করতে হয় ওই পরিমাণ অর্থ কিছু কিছু পণ্য সামগ্রীর ক্ষেত্রে যখন স্থগিত ঘোষণা করেন, বাতিল ঘোষণা করেন, তখনই মুক্ত বাণিজ্য অঞ্চলে রূপ লাভ করে থাকে। এখানে যে বিষয়টা লক্ষণীয় সেটি হচ্ছে মুক্ত বাণিজ্য অঞ্চল শুল্ক মওকুফটা সব পণ্যের উপর কি হবে না, কার্যকর হবে না।
শুধুমাত্র কোন পণ্যগুলোর উপর কার্যকর হবে? যেই দুইটি দেশ অথবা তিনটি দেশের মধ্যে যেসব পণ্যগুলার কথা উল্লেখ করে চুক্তি সম্পাদিত হয়েছে, শুধুমাত্র ওইসব পণ্য আমার দেশ থেকে অন্য দেশে যদি রপ্তানি করে অথবা অন্য দেশ থেকে আমার দেশ যদি আমদানি করে, সেই ক্ষেত্রে শুল্ক মওকুফ হবে। তাহলে আশা করি আমরা মুক্ত বাণিজ্য অঞ্চল বলতে আমরা কি বুঝি সে বিষয়ে আমরা ধারণা অর্জন করতে পেরেছি। তাহলে আমাদের যদি এই আলোচনা থেকে আমরা যদি বলি যে মুক্ত বাণিজ্য অঞ্চল কি, যখন দুটি দেশ নিজেদের অভ্যন্তরীণ সীমারেখার মধ্যে আমদানি শুল্ক আংশিকভাবে বা সম্পূর্ণভাবে তুলে নেয়, তখনই তাকে মুক্ত বাণিজ্য অঞ্চল বলে অবহিত করা হয়ে থাকে। তোমাদের যে বিষয়টা বলবো এই অংশটুকু থেকে তোমরা বারে বারে এটা রিপিট করে এটা পড়তে থাকবা এবং নিজের কাছ থেকে এই বিষয়ে যতটুকু ধারণা আসে এই লেখাগুলোর সাথে বাকি কিছু লেখা ধারণা তোমরা লিখে আনসার করতে হবে। তবে আমি যে লেখাগুলো দিয়েছি ওই লেখাগুলো কখনোই কোনোভাবে বাদ দেওয়া যাবে না। এবার আমরা পরবর্তী প্রশ্নের মধ্যে যাব। আমাদের পরবর্তী প্রশ্ন ছিল স্নায়ুযুদ্ধ বলতে কি বুঝো? আমরা স্নায়ুযুদ্ধ বলতে অর্থাৎ কোল্ড ওয়ার স্নায়ুযুদ্ধ যেটাকে বোঝায়, আমরা যদি আমাদের ভাষায় নিই, আমরা সাধারণত যুদ্ধ বলতে বুঝি যে আমরা অস্ত্র, পারমাণবিক অস্ত্র, মিসাইল ব্যবহার করে যখন এক দেশ আরেক দেশকে হামলা পরিচালনা করে, অর্থাৎ এক দেশ যখন আরেক দেশে পারমাণবিক অস্ত্র নিক্ষেপ করে কিংবা গোলা বারুদ নিক্ষেপ করে, যুদ্ধ জাহাজ প্রেরণ করে, তাকে আমরা সাধারণত আমাদের ভাষায় যুদ্ধ বলে থাকি। কিন্তু স্নায়ুযুদ্ধ কি? স্নায়ুযুদ্ধ হচ্ছে, যদি আমাদের ভাষায় বলি, আমরা বইয়ের ভাষায় পড়ে যাব, যদি আমাদের ভাষায় বলি স্নায়ুযুদ্ধ হচ্ছে যে আমি মনে করো আমার সাথে আমার একজনের ফ্রেন্ডশিপ হয়েছে, আমি তাকে বিভিন্নভাবে, অর্থাৎ আমি চাই আমার ফ্রেন্ডের সাথে সার্বক্ষণিক যোগাযোগ করতে, আমি চাই আমার ফ্রেন্ডের সাথে সার্বক্ষণিক রাখতে, আমি চাই আমার ফ্রেন্ডকে সার্বক্ষণিক আমার পাশে রাখতে। কিন্তু যখন আমি এই ইচ্ছাটা পোষণ করি তখন দেখা যাচ্ছে যে আমার ওই বন্ধু তখন আমি কল দিলে রিসিভ করে না, কিংবা আমি কোনো একটা অথবা আমি যদি বলি যে আমি আজকে রেস্টুরেন্টে যাব, তাহলে আমাকে বলতে ও সময় দিচ্ছে না। অর্থাৎ আমি তাকে খুব কাছে চাচ্ছি কিন্তু সে আমাকে অ্যাভয়েড করছে। এই পরিস্থিতিতে আমাদের মানসিকভাবে একটা চাপ সৃষ্টি হয়। কিরকম? যে আমি আমার বন্ধুকে কাছে চাচ্ছি বাট সে আমাকে অ্যাভয়েড করছে। তখন আমাদের মানসিক মধ্যে একটা যন্ত্রণা কাজ করে, অর্থাৎ মানসিক চাপ সৃষ্টি করে। অন্যভাবে যদি আমরা একটা উদাহরণ দিই, আমরা সকলেই তোমরা সকলে অনার্স সেকেন্ড থার্ড ইয়ারের পরীক্ষা দিয়েছো। এখন বলা হলো জাতীয় বিশ্ববিদ্যালয় ঘোষণা করলো যে আগামী মাসে তোমাদের অনার্স থার্ড ইয়ারের রেজাল্ট পাবলিশ করা হবে, অথবা আগামীকাল তোমাদের রেজাল্ট পাবলিশ করা হবে। তাহলে তাহলে তোমাদের মধ্যে আজকেই রাতের মধ্যে একটা মানসিক প্রেশার কাজ করবে যে আমার আগামীকাল রেজাল্ট দিবে, রেজাল্টটা না কেমন হয়। তাহলে একটা মানসিক অশান্তি তোমার মধ্যে কাজ করে যতক্ষণ না পর্যন্ত তুমি রেজাল্টটা পাচ্ছ না। ঠিক এই স্নায়ু যুদ্ধটা ওইভাবেই বোঝাচ্ছেন। কোন ধরনের পারমাণবিক অস্ত্র, কোন ধরনের গোলা বারুদ, কোন ধরনের যুদ্ধ জাহাজ না পাঠিয়ে যখন একটা দেশ আরেকটা দেশকে মানসিকভাবে যখন প্রভাব বিস্তার করতে থাকে, মানসিকভাবে যখন চাপ প্রয়োগ করতে থাকে, তখনই তাকে স্নায়ুযুদ্ধ বলা হয়ে থাকে। উদাহরণ হিসেবে যদি আমরা নিতে পারি, তাহলে আমরা দেখছি যে প্রতিনিয়তই বর্তমান বিশ্ব ব্যবস্থায় আমরা দেখছি একটা উন্নত রাষ্ট্র অর্থাৎ মার্কিন যুক্তরাষ্ট্রকে দক্ষিণ কোরিয়া কিংবা চীন, রাশিয়া, এরা কি করেন যে বিভিন্ন সময়ে পারমাণবিক অস্ত্র পরীক্ষামূলক কার্যক্রম পরিচালনা করেন এবং তারা বলেন যে আমরা পারমাণবিক অস্ত্র পরীক্ষা করার ক্ষেত্রে আমরা 100% সফল হয়েছি। আমরা এতটা পারমাণবিক অস্ত্র নির্ধারণ করেছি, এতটা পারমাণবিক অস্ত্র তৈরি করেছি, আমাদের কাছে এত হাজার রাউন্ড গুলি মজুত আছে, এতগুলা আমাদের পারমাণবিক অস্ত্র মজুত আছে, আমাদের যুদ্ধ জাহাজ আছে, হ্যাঁ, পানিপথের যুদ্ধ জাহাজ আছে, অনেকগুলো ঘোষণা প্রদান করেন। এবং যখন কোনো একটা বিষয়ে কথা কাটাকাটি হয় তখন দেখা যাচ্ছে যে কি রাশিয়া বলছেন যে যে কোনো মুহূর্তে মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে কি হতে পারে, আক্রমণ হতে পারে। আবার পাকিস্তান বলছেন যে কি যে কাশ্মীর বিষয় নিয়ে প্রতিনিয়তই পাকিস্তানের সীমান্তের মধ্যে দেখা যাচ্ছে যে কি যে গোলা বারুদ অর্থাৎ গুলি
গোলা বারুদ ফুটাচ্ছেন, পারমাণবিক অস্ত্রের নিক্ষেপ করার হুমকি প্রদান করছেন, কিন্তু আমরা দেখি যে ওই পারমাণবিক অস্ত্র নিক্ষেপ করা হচ্ছে না। কিন্তু যখন ঘোষণা করছেন তখন ভারত সরকার কি করছেন, যে তাদের মধ্যে একটা মানসিক চাপ সৃষ্টি হচ্ছে যে হয়তো যে কোনো সময় পাকিস্তান কি করতে পারে, পারমাণবিক অস্ত্র নিক্ষেপ করতে পারে। এই যে পাকিস্তান ভারত সরকারকে একটা মানসিক চাপের মধ্যে রেখেছেন। হ্যাঁ, এটাই হচ্ছে যে কি, যে আবার দক্ষিণ কোরিয়া যে রাশিয়া, মার্কিন যুক্তরাষ্ট্র, এই যে বিভিন্ন রাষ্ট্রগুলোকে চাপের মধ্যে রেখেছেন পারমাণবিক অস্ত্রের মাধ্যমে, কথার মাধ্যমে, এই যে একটা মানসিক অস্বস্তির মধ্যে রয়েছেন, সেটাই হচ্ছে যে কি স্নায়ুযুদ্ধ। অর্থাৎ অস্ত্র শস্ত্রের মাধ্যমে যুদ্ধ পরিচালিত না হয়ে যখন একটা দেশ অন্য আরেকটা দেশকে যখন মানসিকভাবে প্রভাব বিস্তার করতে থাকে, তাকেই বলা হচ্ছে যে কি স্নায়ু যুদ্ধ। এবার আমরা আমাদের বইয়ের ভাষায় কি বলে সে বিষয়ে ধারণা অর্জন করব। ঠিক আমরা স্ক্রিনের মধ্যে যে বিষয়গুলো দেখছি, যদি স্নায়ু যুদ্ধ বলতে কি বুঝো আসে, তাহলে এই বিষয়গুলো তোমাদেরকে অবশ্যই উপস্থাপন করতে হবে। তাহলে আমরা স্ক্রিনে আসি। স্ক্রিনের মধ্যে বলছেন যে স্নায়ু যুদ্ধ হলো দ্বিতীয় বিশ্বযুদ্ধ পরবর্তী সময়ে মার্কিন যুক্তরাষ্ট্র ও তার মিত্রসমূহ এবং সোভিয়েত ইউনিয়ন ও তার মিত্রসমূহের মধ্যকার টানাপোড়েনের সময়। আমরা জানি দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরবর্তী সময়ে দুইটা শিবিরে বিভক্ত হয়ে গিয়েছিল সারা বিশ্ব। সেটি হচ্ছেন, একটা হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র আর একটা হচ্ছে সোভিয়েত ইউনিয়ন। এই মার্কিন যুক্তরাষ্ট্রের পরবর্তী সময়ে স্নায়ুযুদ্ধ হলো দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরবর্তী সময়ে মার্কিন যুক্তরাষ্ট্র এবং মার্কিন যুক্তরাষ্ট্রের সমর্থক গোষ্ঠীগুলো, এবং দ্বিতীয় গ্রুপ ছিল সোভিয়েত ইউনিয়ন এবং তার সমর্থন গোষ্ঠীগুলোর মধ্যে। এই দুইটা গোষ্ঠীর মধ্যে একটা দ্বন্দ্ব সংঘর্ষের নামই হচ্ছেন যে কি স্নায়ু যুদ্ধ। তারপরে বলা হচ্ছে 1940-এর দশকের মাঝামাঝি থেকে 1980-এর দশকের শেষ পর্যন্ত এর বিস্তৃত ছিল। এই স্নায়ু যুদ্ধের বিস্তৃতি ছিল কত? 1940-এর দশক থেকে, অর্থাৎ দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়েছিল 1939, তাহলে দ্বিতীয় বিশ্বযুদ্ধের চলাকালীন মধ্যবর্তী পর্যায়ে এবং পরবর্তী পর্যায় পর্যন্ত এই স্নায়ু যুদ্ধের বিরাজমান ছিল। তাহলে 1940-এর দশকের মাঝামাঝি থেকে 1980-এর দশকের শেষ পর্যন্ত এর বিস্তৃতি ছিল। প্রায় 5 দশক ব্যাপী সময়কালে এই দুই শক্তিশালী দেশের মধ্যকার দিব্যি প্রতিদ্বন্দ্বিতা ও রাজনৈতিক মতানৈক্য আন্তর্জাতিক রাজনীতির চেহারা নিয়ন্ত্রণ করত। অর্থাৎ সোভিয়েত ইউনিয়ন এবং মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে এই দ্বন্দ্ব মতানৈক্যগুলো আন্তর্জাতিক রাজনীতির চেহারাটাকে কি করে ফেলতো? পরিবর্তন করে ফেলতো। মার্কিন যুক্তরাষ্ট্র ও তার সমর্থন দেশসমূহ ছিল গণতন্ত্র এবং পুঁজিবাদের সপক্ষে। অর্থাৎ মার্কিন যুক্তরাষ্ট্র দেশের মধ্যে, বিশ্বের মধ্যে গণতন্ত্র এবং পুঁজিবাদ স্থাপন করার জন্য তারা মত প্রদান করেন এবং সমর্থন দেন। অন্যদিকে সোভিয়েত ইউনিয়ন ও তার সমর্থন গোষ্ঠীগুলো দেশের মধ্যে সাম্রাজ্যবাদী সমাজতন্ত্র প্রতিষ্ঠা করার জন্য জোর দাবি পেশ করেন। ফলে মার্কিন যুক্তরাষ্ট্রের গণতন্ত্র ও পুঁজিবাদ এবং সোভিয়েত ইউনিয়নের সাম্রাজ্যবাদী সমাজতন্ত্রের মধ্যে এই দুই গোষ্ঠীর মধ্যে দুইটি রীতি প্রতিষ্ঠা করার জন্য যে দ্বন্দ্ব সংঘর্ষ সৃষ্টি হয়, সেটাকেই স্নায়ুযুদ্ধ বলে অবহিত করা হয়ে থাকে। পরবর্তী প্যারায় বলছেন যে স্নায়ুযুদ্ধের সময় যুক্তরাষ্ট্রের প্রধান মিত্র ছিল, অর্থাৎ যুক্তরাষ্ট্রের মিত্র বাহিনী সমর্থন গোষ্ঠী দেশগুলো কারা কারা ছিল? যুক্তরাজ্য, ফ্রান্স, পশ্চিম জার্মানি, জাপান ও কানাডা। এই রাষ্ট্রগুলো ছিল মার্কিন যুক্তরাষ্ট্রের সমর্থন গোষ্ঠী। আমি আবার বলছি, স্নায়ুযুদ্ধের সময় যুক্তরাষ্ট্রের যে প্রধান মিত্র বাহিনী ছিল সেগুলো হচ্ছে যুক্তরাজ্য, ফ্রান্স, পশ্চিম জার্মানি, জাপান ও কানাডা। আর সোভিয়েত ইউনিয়নের পক্ষে যারা ছিল তারা ছিল পূর্ব ইউরোপের অনেক রাষ্ট্র সোভিয়েত ইউনিয়নের সমর্থন ছিল। উদাহরণ হিসেবে আমরা নিতে পারি বুলগেরিয়া, হাঙ্গেরি, পোল্যান্ড, পূর্ব জার্মানি ও রোমানিয়া। এই দেশগুলো সোভিয়েত ইউনিয়নের সমর্থন ছিল। এবং স্নায়ুযুদ্ধের কিছুকাল যাবৎ কিউবা এবং চীন সোভিয়েতকে সমর্থন করেছিল। তাহলে এখান থেকে আমরা, এই প্যারা থেকে আমরা যে বিষয়টা শিক্ষা পাই সেটা হচ্ছে যে স্নায়ুযুদ্ধের বিকাশ লাভ করেন দ্বিতীয় বিশ্বযুদ্ধের
পরবর্তী সময়ে এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরবর্তী সময়ে দুইটা শিবিরে বিভক্ত হয়েছিল। একটা হচ্ছে যে মার্কিন যুক্তরাষ্ট্র আর একটা হচ্ছে সোভিয়েত ইউনিয়ন। এবং এর সময়কাল ছিল 1940-এর দশকের মাঝামাঝি থেকে 1980-এর দশকের শেষ পর্যন্ত স্নায়ুযুদ্ধের বিস্তৃত ছিল। এবং মার্কিন যুক্তরাষ্ট্রের সমর্থন মিত্র বাহিনীর মধ্যে সমর্থন গোষ্ঠী ছিল কারা কারা? যুক্তরাজ্য, ফ্রান্স, পশ্চিম জার্মানি, জাপান ও কানাডা। আর সোভিয়েত ইউনিয়নের পক্ষে ছিল কারা? পূর্ব ইউরোপীয় যে দেশগুলো আছে, যেমন বুলগেরিয়া, হাঙ্গেরি, পোল্যান্ড, পূর্ব জার্মানি ও রোমানিয়া সমর্থন গোষ্ঠীগুলো। এবং কিউবা ও চীন কিছু সময়ের জন্য তারা সোভিয়েত ইউনিয়নের সমর্থন পক্ষে ছিল। পরবর্তী পেজে যদি আমরা পড়তে যাই যে যে সমস্ত দেশ দুই পক্ষের কাউকেই সরকারিভাবে সমর্থন করতো না তাদেরকে নিরপেক্ষ বলা হতো, অর্থাৎ জোট নিরপেক্ষ আন্দোলন। নিরপেক্ষ তৃতীয় বিশ্বের দেশগুলোর জোট নিরপেক্ষ আন্দোলনের অংশ ছিল। অবশেষে সোভিয়েত ইউনিয়নের নাটকীয় পরিবর্তন এবং পতনের মধ্য দিয়ে এই যুদ্ধের পরিসমাপ্তি হয়ে থাকে। এখানে যে জিনিসটা বলা হচ্ছে যে বিশ্বের মধ্যে কিছু কিছু দেশ ওই সময়ে ছিল যারা সোভিয়েত ইউনিয়নের পক্ষ যায়নি, আবার মার্কিন যুক্তরাষ্ট্রের পক্ষ যায়নি, তারা নিরপেক্ষ ব্যবস্থার ভূমিকায় ছিল। অর্থাৎ তারা কোন দলের পক্ষে না গিয়ে তারা নিরপেক্ষ ভূমিকা পালন করেছেন। কেন? হয়তো দেখা গেল যে তারা যদি সোভিয়েত ইউনিয়নের পক্ষে যদি সমর্থন দেয় তাহলে মার্কিন যুক্তরাষ্ট্র তাদেরকে আক্রমণ পরিচালনা করবেন, আবার তারা যদি মার্কিন যুক্তরাষ্ট্রের সমর্থন প্রদান করে সোভিয়েত ইউনিয়ন ওইসব রাষ্ট্রগুলোকে আক্রমণ করবে। ফলে যারা যেসব তৃতীয় বিশ্ব ছিল, উন্নত রাষ্ট্র, অনুন্নত রাষ্ট্র ছিল, স্বল্পোন্নত রাষ্ট্র ছিল, উন্নয়নশীল রাষ্ট্রগুলো ছিল, ওই রাষ্ট্রগুলো কোনো পক্ষ অবলম্বন না করে তারা নিরপেক্ষ ভূমিকা পালন করেছেন, যেটা আমরা জোট নিরপেক্ষ আন্দোলন বলে অভিহিত করতে পারি। অর্থাৎ এই জিনিসটাই আমাদের কাছে ক্লিয়ার করেছেন। পরবর্তী প্যারায় আমরা দেখি এই বিশেষ ঐতিহাসিক ঘটনাকে ইংরেজিতে কোল্ড ওয়ার কথাটি দিয়ে সর্বপ্রথম সূচিত করেন মার্কিন সাংবাদিক ওয়াল্টার লিস্টমান তার একই শিরোনামের বইতে। অর্থাৎ এই জিনিসটা এখানে বলা হচ্ছেন, এই স্নায়ুযুদ্ধের নামকরণ করেন মার্কিন সাংবাদিক ওয়াল্টার লিস্টমান, তার গ্রন্থের নাম হচ্ছে কোল্ড ওয়ার। অর্থাৎ ওয়াল্টার লিস্টম্যান তার গ্রন্থ কোল্ড ওয়ারে এই শব্দটা কোল্ড ওয়ার স্নায়ুযুদ্ধটা সর্বপ্রথম ব্যবহার করে থাকেন। তাহলে এখান থেকে আমরা একটা এমসিকিউ এর জন্য জানলাম যে যে স্নায়ুযুদ্ধ কথাটি সর্বপ্রথম কে ব্যবহার করেন, সেটি হচ্ছেন যে মার্কিন সাংবাদিক ওয়াল্টার লিস্টমান। কোন গ্রন্থে? কোল্ড ওয়ার গ্রন্থে। পরবর্তী প্যারায় যাচ্ছি। ঠান্ডা লড়াই আন্তর্জাতিক রাজনীতিতে অত্যন্ত তাৎপর্যপূর্ণ একটি ঘটনা পর্ব। মূলত দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে সমগ্র বিশ্ব দুই শিবিরে ভাগ হয়ে যায়, যথা মার্কিন যুক্তরাষ্ট্রের নেতৃত্বে পুঁজিবাদী গণতান্ত্রিক রাষ্ট্রজোট এবং সোভিয়েত নেতৃত্বাধীন সমাজতান্ত্রিক শিবির। বিশ্বযুদ্ধের পরবর্তী পর্বে মার্কিন আধিপত্যবাদ এর সূচনা হয় এবং হিরোশিমা ও নাগাসাকি আণবিক বিস্ফোরণের মধ্য দিয়ে মার্কিন যুক্তরাষ্ট্র তার পারমাণবিক অস্ত্র প্রদর্শন করে। ফলে মার্কিন ও রুশ শিবিরকে ঠান্ডা যুদ্ধে সামিল করে। বিশ্ব অর্থনৈতিক দিক থেকে শক্তিশালী মার্কিন যুক্তরাষ্ট্র বিশ্বযুদ্ধের অব্যবহিত পরেই আধিপত্যের বিনাশ সাধনে অগ্রসর হয় এবং উইনস্টন চার্চিল এর ফাল্টন বক্তৃতা ও 1947-এর মার্শাল পরিকল্পনার মধ্য দিয়ে এই চেতনার বহিঃপ্রকাশ ঘটে থাকে। অর্থাৎ বলা হচ্ছে, যখন নাটকীয়ভাবে সোভিয়েত ইউনিয়নের পতন ঘটে তখনই দেখা যাচ্ছে যে কি যে রাজনৈতিক প্রেক্ষাপট, বিশ্ব ব্যবস্থার প্রেক্ষাপট সম্পূর্ণ পরিবর্তন হতে থাকে। এবং যখন মার্কিন যুক্তরাষ্ট্রের আক্রমণের মাধ্যম দিয়ে নাগাসাকি এবং হিরোশিমা আক্রমণের মধ্য দিয়ে যখন মার্কিন যুক্তরাষ্ট্র তার পারমাণবিক অস্ত্র প্রদর্শন শুরু করে, তখন দেখা যাচ্ছে যে কি একক আধিপত্য বিস্তারের সূচনা হয়ে থাকে। এবং এই আধিপত্য বিস্তারের অর্থাৎ অন্য কোনো গোষ্ঠীর আধিপত্য বিতরণ করে বিনাশ করে নিজের আধিপত্য প্রতিষ্ঠা করার জন্য তারা চেতনার বহিঃপ্রকাশ ঘটে মার্কিন যুক্তরাষ্ট্রের। অর্থাৎ দুইটা শিবিরের মধ্যে যখন সোভিয়েত ইউনিয়নের পতন ঘটে তখন এই মার্কিন যুক্তরাষ্ট্রের একক আধিপত্য কি হয়ে থাকে? বিস্তার হয়ে থাকে। এই ছিল আমাদের আরো আছে। যাই হোক, এভাবে ঠান্ডা লড়াই স্নায়ুযুদ্ধ শুধুমাত্র ইউরোপীয় রাজনীতিকেই নয় বরং সমগ্র বিশ্ব রাজনীতিকে প্রভাবিত করেছিল
এবং পরবর্তী সংকট সমূহ যেমন কিউবা, উড়িয়া এবং নানা সংঘাত ও ছোটখাটো যুদ্ধসমূহ আন্তর্জাতিক আঙ্গিনায় এক জটিল অবস্থার উদ্ভব। নেটো সিয়াটোর পাশাপাশি রুশ শক্তির গঠিত ওয়ারস চুক্তি এই স্নায়ু যুদ্ধকে এক অন্য মাত্রায় নিয়ে যায়। জার্মানির বিভক্তিকরণ এবং ইউরোপীয় নিরাপত্তার সন্ধান এই সময়কালের অন্যতম বিষয় ছিল, যা ঠান্ডা যুদ্ধ কর্তৃক প্রভাবিত হয়, ফলে দীর্ঘ কয়েক দশক ধরে অবতার প্রসার ঘটায়। চিরায়ত ও বাস্তববাদী এবং সংশোধনবাদী ঐতিহাসিকদের এই ঠান্ডা লড়াইয়ের বিশ্লেষণ উঠে আসে। লিফটম্যান এর বক্তব্য প্রসঙ্গ অত্যন্ত তাৎপর্যপূর্ণ, কেননা তিনি তার দ্য কোল্ড ওয়ার গ্রন্থে বিশ্বযুদ্ধোত্তর পর্বের স্নায়ুযুদ্ধের চরিত্র ও কাঠামো ব্যাখ্যা করেছেন। একটু ঐতিহাসিক ফ্লেমিং মার্কিন রাজনৈতিক নীতিগত দিক থেকে বিশ্লেষণ করেছেন। গুরুত্বপূর্ণ একটি বিষয় হলো যে কোরিয়া যুদ্ধের সূত্র ধরে ঠান্ডা লড়াই রাজনীতিতে ইউরোপ কেন্দ্রিকতার সীমানা অতিক্রম করে এশিয়া ভূখণ্ডেও মার্কিন বেষ্টনী নীতি জমাট হয়। এভাবে দীর্ঘ সময় ধরে ঠান্ডা লড়াই এক নতুন ধরনের লড়াই বিশ্বকে উপহার দেয়, যাকে আটকানো সম্মিলিত জাতিপুঞ্জের নিকট সম্ভবপর ছিল না, এবং ভারতবর্ষের মতো তৃতীয় বিশ্বের কিছু দেশ জোট নিরপেক্ষকে হাতিয়ার করে নিজেদের অবস্থান বজায় রাখে। অনেকগুলো পড়া আমরা একসাথে পড়েছি। এই জিনিসটা থেকে যে বিষয়টা বোঝাচ্ছেন, এই স্নায়ু যুদ্ধ শুধু সমাপ্তি হয়নি যখন সোভিয়েত ইউনিয়নের পতন হয় এবং মার্কিন যুক্তরাষ্ট্র যখন হিরোশিমা এবং নাগাসাকিতে আক্রমণ, পারমাণবিক অস্ত্র প্রদর্শনের মাধ্যমে তার যখন ক্ষমতা প্রতিষ্ঠিত করে, তখন যেসব রাষ্ট্রগুলো মার্কিন যুক্তরাষ্ট্রকে সমর্থন করেছিল, যেসব রাষ্ট্রগুলো সোভিয়েত ইউনিয়নকে সমর্থন করেছিল, যখন মার্কিন যুক্তরাষ্ট্র একক আধিপত্য প্রতিষ্ঠা করার জন্য যখন চেষ্টা করেন, তখন মার্কিন যুক্তরাষ্ট্র এবং সোভিয়েত ইউনিয়নদেরকে যারা সমর্থন করেছিল তাদের মধ্যে একটা চিন্তার উদ্বেগ সৃষ্টি হয় যে তারা ভবিষ্যতে তাদের রাষ্ট্রগুলো কেমন হবে। এই চিন্তাধারার পরিপ্রেক্ষিতে পরবর্তী সময়ে শুধু ইউরোপের মধ্যে নয়, সমগ্র বিশ্বের মধ্যে, এশিয়ার মধ্যেও মাথাছাড়া দিয়ে ওঠেন, এবং চিন্তার একটি কারণ হয়ে থাকে এই স্নায়ু যুদ্ধের প্রেক্ষাপট এবং মার্কিন যুক্তরাষ্ট্রের একক আধিপত্য প্রতিষ্ঠা। ফলে এই চিন্তার পরিপ্রেক্ষিতে ইউরোপ সহ এশিয়ার বিভিন্ন দেশ নিজেদেরকে প্রতিষ্ঠিত করার জন্য, নিজেদের দেশকে বিশ্বের মধ্যে ধরে তোলার জন্য তারা নিজেদের চিন্তা করতে শুরু করেন, এবং তারা তাদের নিজেদের নিরাপত্তা প্রহরী সৃষ্টি করেন। ফলে দেখা যাচ্ছে বিভিন্ন রাষ্ট্র যখন মার্কিন যুক্তরাষ্ট্র থেকে আলাদা হতে শুরু করে, তখন দেখা যাচ্ছে যে এক ভিন্ন রূপ আন্তর্জাতিক মহলে সৃষ্টি হয়, এবং পরবর্তী সময়ে এই স্নায়ু যুদ্ধটা আস্তে আস্তে স্থিতিশীল হতে থাকে। কিন্তু স্থিতিশীল হলেও স্নায়ু যুদ্ধ এখনো পর্যন্ত কি আছে, বিরাজমান রয়েছেন। এখনো পর্যন্ত আমরা যদি দেখি, এই বিশ্বায়ন প্রক্রিয়ার মধ্যে এখনো পর্যন্ত একটা রাষ্ট্র অন্য একটা রাষ্ট্রকে এই স্নায়ু যুদ্ধের মাধ্যমে কি করছেন, নিয়ন্ত্রণ করছেন। তাহলে স্নায়ু যুদ্ধ বলতে কি বুঝো যদি আসে, আমরা এই বিষয়গুলো একটু পরীক্ষার খাতার মধ্যে উপস্থাপন করতে হবে। বিষয়গুলো একটু কঠিন, হয়তো তোমাদের কাছে এলোমেলো লাগতে পারে, তবে লেকচারটা আমি বলবো বারে বারে পড়বা, এবং স্ক্রিনের মধ্যে যে শীট গুলা দিয়েছি তোমরা হয়তো স্ক্রিনশট নিয়ে রাখছো, এই স্ক্রিনশটের ফেজ গুলো বারে বারে যখন পড়বা তোমাদের বিষয়টা সহজ হয়ে আসবে। এবং তোমরা যদি মনে করো যে এই প্রশ্নগুলো ছেড়ে দিবা, ফোর্থ ইয়ারের বিশ্বায়নের প্রত্যেকটা প্রশ্ন আমরা এতদিন যে ক্লাসগুলা করেছি খুব সহজ সহজ প্রশ্নগুলা ধরেছি, আমরা আস্তে আস্তে অনেকটা জটিল প্রশ্নের দিকে যাচ্ছি, এবং ফোর্থ ইয়ার অনেকটা কিছু কিছু সাবজেক্ট কঠিন আছে, বিশেষ করে আধুনিক রাষ্ট্রচিন্তা, এই সাবজেক্টটা আরো বেশি কঠিন বিশ্বায়নের চেয়ে। সে কারণে তোমাদের সহজ চিন্তা না করে কঠিন ভাবে নিবা, কিন্তু এটাকে ফেস করার জন্য যতটুকু মানসিক শক্তি দরকার সে বিষয়ে তোমরা সচেতন থাকবে। আমাদের আজকের লেকচারের সর্বশেষ যে প্রশ্নটা পড়বো সেটা হচ্ছে, বিশ্ব ব্যাংকের মূল উদ্দেশ্য সমূহ কি কি? বিশ্ব ব্যাংকের মূল উদ্দেশ্য সমূহ আলোচনা করার আগে আমরা বিশ্ব ব্যাংক সম্পর্কে আমরা আগেও জেনেছি, এখনো জানবো। আমরা জানি যে 1944 সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরবর্তী সময়ে যখন অর্থনৈতিক ব্যবস্থা ধ্বংসের মুখে পড়ে এবং সারা বিশ্বে যখন অর্থনৈতিক অবস্থা দুর্বল হয়ে পড়ে, নিজেদের অস্তিত্ব বিলীন হয়ে যায়, অবকাঠামোগত দুর্বল হয়ে পড়ে, ঠিক ওই সময়টাতে
সমগ্র বিশ্বের অর্থনৈতিক ব্যবস্থাকে, বিশেষ করে তৃতীয় বিশ্বের অর্থনৈতিক ব্যবস্থাকে পুনর্গঠন করার জন্য এই বিশ্বব্যাংক গঠিত হয় 1945 সালের যুদ্ধের সমাপ্তির প্রাক্কালে ব্রিটন উডস নামক স্থানে এই বিশ্বব্যাংক গঠিত হয়, যাকে সংক্ষেপে IBRD ইন্টারন্যাশনাল ব্যাংক ফর রিকনস্ট্রাকশন এন্ড ডেভেলপমেন্ট নামে অভিহিত করা হয়ে থাকে। অর্থাৎ দেশের আর্থিক সাহায্য পুনর্গঠনের জন্য, অর্থনৈতিক ব্যবস্থা পুনর্গঠন করার জন্য এই ওয়ার্ল্ড ব্যাংক, বিশ্ব ব্যাংক গঠিত হয়ে থাকে, বিশেষ করে দারিদ্র দেশগুলোর অর্থনৈতিক পুনর্গঠনের জন্য। এই ছিল বিশ্ব ব্যাংক সম্পর্কে আমাদের প্রাথমিক ধারণা। এবার আমরা যাব বিশ্ব ব্যাংকের উদ্দেশ্য কি, কেন বিশ্ব ব্যাংক গঠন করা হয়েছিল। তার মধ্যে 1 নাম্বার হচ্ছে দ্বিতীয় বিশ্বযুদ্ধে বিধ্বস্ত দেশগুলোকে অর্থনৈতিক সহযোগিতার মাধ্যমে সহায়তা প্রদান করা। অর্থাৎ দ্বিতীয় বিশ্বযুদ্ধের কারণে যেসব অনুন্নত, শিল্পোন্নত, উন্নয়নশীল রাষ্ট্র ছিল, তাদের অর্থনৈতিক ব্যবস্থা মাত্রাতিরিক্তভাবে কি হয়েছিল, ধ্বংস হয়েছিল। ফলে বিশ্ব ব্যাংক কয়েকটি উন্নত রাষ্ট্র মিলে তারা কি করেছিল, 5টি সংস্থা মিলে তারা একটা বিশ্ব ব্যাংক প্রতিষ্ঠা করেন। এই বিশ্ব ব্যাংকের মাধ্যমে ঋণ প্রদান করে তাদেরকে অর্থনৈতিক পুনর্গঠন করার জন্য সহায়তা প্রদান করাই ছিল বিশ্ব ব্যাংকের মূল লক্ষ্য এবং উদ্দেশ্য। 2 নাম্বার হচ্ছে বাণিজ্যের ভারসাম্য রক্ষা করা। অর্থনৈতিক সহযোগিতার মাধ্যমে উন্নত রাষ্ট্রগুলোর সাথে যাতে উন্নয়নশীল রাষ্ট্রগুলো, তৃতীয় বিশ্বের দেশগুলো যাতে বাণিজ্যে ভারসাম্য রক্ষা করতে পারে, সেই উদ্দেশ্যে বিশ্ব ব্যাংক গঠিত হয়ে থাকে। 3 নাম্বার বলা হচ্ছে উন্নয়নশীল দেশের অর্থনৈতিক উন্নয়নে সহায়তা করা। যেসব রাষ্ট্রগুলো উন্নয়নশীল, অর্থাৎ তারা শিল্পের দিক দিয়ে ক্রমবর্ধমান হারে কি হচ্ছে, উপরের দিকে উঠছেন, শিল্পায়নের দিক দিয়ে, নগরায়নের দিক দিয়ে, প্রবৃদ্ধির দিক দিয়ে, মাথাপিছু আয়ের দিক দিয়ে যেসব রাষ্ট্রগুলো উপরের দিকে উঠছেন, তাদেরকে আরো বেশি পরিমাণ ক্রমবর্ধমান হওয়ার জন্য বিশ্ব ব্যাংক কি করেন, ঋণ প্রদানের মাধ্যমে তাদেরকে সহযোগিতা প্রদান করে থাকেন। 4 নাম্বার হচ্ছেন গ্রাম শহরের উন্নয়নের ধারা বজায় রাখতে সহযোগিতা করা। এই বিশ্ব ব্যাংক গ্রাম পর্যায়ে বিভিন্ন অবকাঠামোগত উন্নয়ন সহ শিক্ষা প্রতিষ্ঠান স্থাপনের লক্ষ্যে এবং শিল্প কারখানা স্থাপনের লক্ষ্যে ব্যাপক ঋণ প্রদান করে থাকেন। এই ঋণ প্রদানের মাধ্যমে গ্রাম শহরের উন্নয়নের জন্য তারা সহযোগিতা প্রদান করাই ছিল বিশ্ব ব্যাংকের আরেকটি উদ্দেশ্য। 5 নাম্বার হচ্ছে অনুন্নত দেশে বেসরকারি খাতকে শক্তিশালী করার জন্য ঋণ পেতে সহযোগিতা। এই বিশ্ব ব্যাংক আরেকটা ভূমিকা উদ্দেশ্যে গঠিত হয়েছিল, সেটা হচ্ছে যে অনুন্নত যেসব দেশ রয়েছেন, এইসব দেশের মধ্যে যে সকল বেসরকারি প্রতিষ্ঠান রয়েছেন, তাদেরকে বিশ্ব ব্যাংক সহজ শর্তে অনুন্নত দেশগুলোতে বেসরকারি খাতকে ঋণ প্রদানের মাধ্যমে তারা সহযোগিতা করে থাকেন বিশ্ব ব্যাংক। 6 নাম্বার যে পয়েন্ট, সেটা হচ্ছে দুর্নীতি দমন করা। বিশ্ব ব্যাংক দেশের দুর্নীতি দমন করার জন্য বিশ্ব ব্যাংক গঠিত হয়ে থাকে। বিভিন্ন অনুন্নত দেশে, উন্নয়নশীল রাষ্ট্রগুলোতে, বিশেষ করে তৃতীয় বিশ্বের স্বল্প উন্নত দেশগুলোতে দুর্নীতির পরিমাণ মাত্রাতিরিক্ত বৃদ্ধি পেয়ে থাকেন। অর্থাৎ বিশ্ব ব্যাংক যে ঋণ প্রদান করেন অবকাঠামোগত উন্নয়নের জন্য, দেখা যাচ্ছে অনুন্নত এবং উন্নয়নশীল দেশগুলো যে খাতের বরাদ্দ দিয়ে বিশ্ব ব্যাংক থেকে ঋণ গ্রহণ করে, ওই খাতে ব্যবহার না করে তারা এই টাকাগুলো, এই ঋণের টাকাগুলো, অর্থগুলো অন্য খাতে ব্যবহার করেন এবং নিজেদের মধ্যে লুটপাট করে খেয়ে ফেলেন। এই ধরনের দুর্নীতি ব্যবস্থাকে নিয়ন্ত্রণ করার জন্য বিশ্ব ব্যাংক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকেন। কিরকম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকেন? যখন বিশ্ব ব্যাংক দেখেন যে তারা যে কাজের জন্য ঋণ প্রদান করেছেন, সেই কাজ কি করেছেন, সেই কাজ না করে যখন অন্য একটা কাজে তারা অর্থগুলো বরাদ্দ ব্যবহার করে, তখন বিশ্ব ব্যাংক অর্থ বরাদ্দ কি করে ফেলে, বন্ধ করে দেয়। এভাবে করেই বিশ্ব ব্যাংক দুর্নীতি দমন করে থাকে। তারপর যে জিনিসটা, সেটা হচ্ছে 7 নাম্বার সর্বশেষ যে পয়েন্ট, বৈদেশিক বিনিয়োগের হার স্থিতিশীল রাখার ব্যবস্থা করা। অনেক সময় অনুন্নত দেশগুলোতে অর্থনৈতিক সংকটের কারণে, প্রযুক্তির অভাবে, উৎপাদন ব্যবস্থা সঠিক না থাকার কারণে তারা কি করেন, যে বৈদেশিক যে একটা বিনিময়ের হার স্থিতিশীল থাকা দরকার, সেই জিনিসটা ধরে রাখা অনুন্নত দেশগুলোর পক্ষে সম্ভব হয়নি। ফলে বিশ্ব ব্যাংক থেকে তারা ঋণ প্রদান করে তাদের অর্থনৈতিক অবকাঠামো উন্নয়ন করেন এবং অর্থনৈতিক চাকাকে সচল রেখেই তারা বৈদেশিক বিনিয়োগের হার স্থিতিশীল রাখতে সহযোগিতা করে থাকে। সুতরাং আমরা এখান থেকে বলতে পারি যে বিশ্ব ব্যাংক আন্তর্জাতিক ঋণ প্রদানকারী সংস্থা, যার মাধ্যমে অনেক দেশ উপকৃত হতে পারে। বিশেষ করে উন্নয়নশীল দেশগুলো তাদের
অর্থনীতি শক্তিশালী করার পদক্ষেপ গ্রহণ করতে পারে এবং সাথে সাথে প্রাকৃতিক দুর্যোগ সহ বিভিন্ন প্রকল্পের বিনিয়োগের মাধ্যমে যে কোনো দেশ অবকাঠামোগত উন্নতির চরম শিখরে পৌঁছাতে পারে। এই ছিল বিশ্ব ব্যাংকের মূল লক্ষ্য এবং উদ্দেশ্য। তাহলে আমরা আজকের আলোচনায় তিনটি বিষয় নিয়ে আলোচনা করেছিলাম। একটা হচ্ছে মুক্ত বাণিজ্য অঞ্চল বলতে কি বুঝো, দ্বিতীয় প্রশ্ন আলোচনা করেছিলাম স্নায়ুযুদ্ধ বলতে কি বুঝো, এবং সর্বশেষ যে প্রশ্ন আমরা আলোচনা করেছিলাম যে বিশ্ব ব্যাংকের মূল লক্ষ্য এবং উদ্দেশ্য সমূহ কি কি ছিল। এই তিনটা প্রশ্ন নিয়ে আজকে আমরা ক্লাসের সমাপ্তি টানবো।